ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে এই সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাদের দুজনকে এই সংবাদ সম্প্রসারণ। আমি আসলে কাজী রওনাক হোসেন আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, আমাদের যে প্রথম যে শিরোনাম যেটি নিয়ে আসলে বেশ আলোচনা হচ্ছে, মানে 25 জেলায় 2500 গায়েবী মামলা প্রত্যাহার হলো। আমার চিহ্নিত হয়েছে এবং 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সেটি বলা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, মানে গায়েবী মামলা প্রত্যাহার হবে সেটি ঠিক আছে, কিন্তু এর মধ্য দিয়ে কি আসলে যারা প্রকৃত দোষী তারাও কি আসলে মানে মানে দায় মুক্তি পাওয়ার এক ধরনের সম্ভাবনা দেখা দিল? এখানে দুটো জিনিস হয়। একটা হচ্ছে প্রকৃত দোষী যারা, তারা ওই সুযোগে ফাঁক দিয়ে গলিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মূলত হচ্ছে এই গায়েবী মামলাটাই হচ্ছে একটা বাণিজ্য, সিম্পলি একটা ব্যবসা বাণিজ্য এবং মানুষকে হয়রানি করা। আমি যেটা বলতে চাই যে আসলে সরকারের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদী সরকার চলে গেছে, পতিত সরকার নেই এখন, কিন্তু তাদের আত্মারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় এমনভাবে পদচারণা করছে যেটা কিন্তু আগের চাইতে কোনো পার্থক্য না। কারণ এই যে 25,000 গায়েবী মামলা, উচিত হলো এই 25,000 গায়েবী মামলা যারা দিয়েছে তাদেরকে ধরে এনে ট্রায়াল করা, সামারি ট্রায়াল করা, তাহলে পরে এটা বন্ধ হবে। না হলে পরে কিন্তু এই যে হয়রানি, গুম, মিথ্যা মামলা, এটা কোনো পরিবর্তন হবে না। জি, জহিরুল আলম আপনার কাছে একটু জানতে চাই। আমি আসছি এই শিরোনামের পরের অংশটি নিয়ে, পরের প্রশ্নে আসছি, কিন্তু এই প্রসঙ্গে যে এই যে গায়েবী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো, এটি আসলে মানে কতটা আসলে না, আপনার যে রেজিমটা আমরা পার করে এসেছি, এই রেজিম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। স্বৈর শাসকের যে আচরণ, সেই আচরণ নানাভাবে ম্যানিফেস্টেড হয়েছে, প্রতিফলিত হয়েছে, এবং সবচেয়ে বিতর্কিত যেই কার্যক্রমগুলো তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে যে ভিন্নমত দলনের জন্য, পলিটিক্যাল স্পেসকে সংকুচিত করার জন্য এবং মানুষকে ফিয়ার দেওয়ার জন্য, ইন্টিমিডিয়েট করার জন্য, পারসিকিউট করার জন্য কোয়ার্সিভ অ্যাপারেটাস হিসাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে কাজগুলো করা হয়েছে, তার মধ্যে একটা কি প্রাইম ইনস্ট্রুমেন্ট হচ্ছে গায়েবী মামলা। গায়েবী মামলা দায়েরের মাধ্যমেই আপনার ভেতরে একটা ফিয়ার তৈরি করা হয়েছে এবং আপনাকে মানে আইনি এক ধরনের মারপ্যাচের মধ্যে ফেলে আপনাকে হয়রানি করা হয়েছে। তো এটা একটা খুবই ম্যালাফাইডি, খুবই অসৎ উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম। যেহেতু একটা ম্যাসিভ একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে মানুষ যে হয়রানি শিকার হয়েছে, যে ধরনের অবিচারের শিকার হয়েছে, ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে এবং বিচারিক যে প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যেভাবে মানে কি বলবো যে এক ধরনের নৈরাশ্যজনক অবস্থা তৈরি করা হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকারের কাছে এটা এই প্রত্যাশা করাটা স্বাভাবিক আমি মনে করি। তবে আপনি যে প্রশ্নটা তুলেছেন বা রনক ভাই যেটা বলেছে, ডেফিনেটলি কিছু তো ধরেন আপনার ফ্লজ থাকবেই, কিছু তো ফাঁক ফোকর থাকতে পারে। তবে সরকার, যেমন আইনমন্ত্রী আজকে যেটা বলেছেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন যে গায়েবী মামলাগুলো চিহ্নিত করা যেভাবে তারা বাছাই করেছেন সারা দেশব্যাপী, এখানে তারা কিছু প্রক্রিয়া অনুসরণ করেছেন। এই প্রক্রিয়ার মধ্যে আমি মনে করি যে ইনডিসক্রিমিনেটলি যাতে যারা প্রকৃত অপরাধী, যারা মানে যারা শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, তারা যাতে কোনোভাবেই সেটা থেকে নিষ্কৃতি বা দায়মুক্তি না পান, সেটার ব্যাপারে নিশ্চয়ই আইন মন্ত্রণালয় সজাগ আছেন। তবে পদক্ষেপটি আমি মনে করি যৌক্তিক, কারণ বহু মানুষ এই মানে অলরেডি মানে 6 মাস পেরিয়ে যাচ্ছে। তো এই 6 মাসের মধ্যে কিন্তু যে হয়রানি যে প্রক্রিয়াটা, সেখান থেকে কিন্তু তাদেরকে আমার মনে হয় যে নিষ্কৃতি দেওয়ার একটা সুযোগ আর রয়েছে এবং এটা যে কোনো একটা পরিবর্তিত সময়ের মধ্যে এটাকে খুব অস্বাভাবিক পদক্ষেপ বলে মনে করার কোনো কারণ নেই। জি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। কাজী রওনক হোসেন, আপনার কাছে আবারও একটু যেতে চাই, যেটি হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা দুজনের কাছ থেকেই শুনলাম, কিন্তু প্রকৃত দোষী চিহ্নিত করতে গিয়ে বা যাদের মনে করা হচ্ছে যে সেগুলো আমরা জহির ভাইয়ের মুখ থেকে শুনলাম যে স্ক্রুটিনাইজ করবে এবং সেই আস্থা আমরা রাখছি, কিন্তু এতে কি রাজনৈতিক প্রতিহিংসার কোনো ধরনের সম্ভাবনা কি রয়ে যাবে বা আপনারা দেখতে পান কিনা? আমি মনে করি যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের মেশিনারিজ প্রপারলি অ্যাক্ট করে, তাহলে এটার কোনো সুযোগ নাই। তারা সিনসিয়ারলি চেষ্টা করবে যে স্ক্রুটিনাইজ করার
এবং এখানে কিন্তু আপনি দেখেন যে রাজনৈতিক প্রতিহিংসা নেয় নির্বাচিত সরকার। এই সরকারের কোনো মাথা ব্যথা নাই, কোনো লায়াবিলিটি নাই যে অমুককে ধরে কষ্ট দিতে হবে, ও আমার বিরুদ্ধে বলেছে, এরকম কোনো ব্যাপার নাই। সুতরাং এটা যদি আমরা মনে করি যে কোনো রাজনৈতিক মানে চিন্তা প্রসূত এই ব্যাপার কি না, তাহলে আমি মনে করি যে না, এটা আমরা ভুল চিন্তা করছি। এখানে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আমি বারবার বলি, একটা ঘটনার পিছনে 610 মানে 1800 লোকের নামে মামলা। এটা যেন একটা মানে সংস্কৃতি হয়ে গিয়েছিল যে এবং সারা দেশ জুড়ে মামলা হচ্ছে। এবং আপনি 6 বছর ধরে দেশের বাইরে, আপনার নামেও মার্ডার কেস, মৃতদের বিরুদ্ধেও মামলা, হ্যাঁ মৃতদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো এই যে ফাজলামো আর এই যে মানুষকে হ্যারাস করা, এইটা বন্ধ করা উচিত এবং সিরিয়াসলি এটা করা উচিত। এবং আমার মনে হয় যে এটা কিন্তু একটা যৌক্তিক দাবিও, কারণ পতিত সরকার যে হয়রানির যে ইনস্ট্রুমেন্ট হিসেবে যা যা ব্যবহার করেছে, সেটার একটা এক্সট্রিম বহিঃপ্রকাশ ছিল এই গায়েবী মামলা। এবং এটা দেখবেন যে নিউজ পেপারে প্রতিনিয়ত গায়েবী মামলার বিরুদ্ধে এডিটোরিয়াল লেখা হয়েছে, সমালোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলেছে, তাদের কনসার্ন ব্যক্ত করেছে, আপনারা আলোচনা করেছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি পর্যন্ত এটা নিয়ে কনসার্ন ব্যক্ত করেছে। বরঞ্চ আমি বলবো যে আইন মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকারের দীর্ঘসূত্রিতা এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিলম্বটা করেছে, এই বিলম্বের কারণে কিছুটা হতাশা তৈরি হয়েছে যে মামলাগুলো কেন এখনও ঝুলে আছে। অনেক গায়েবী মামলা হয়তো দেখা যায় পরিপূর্ণভাবে চিহ্নিতই করা হয়নি। আইনমন্ত্রী অবশ্য উপদেষ্টা কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে প্রায় 450-র মতো মানে সারা দেশে পাবলিক প্রসিকিউটর যারা আছেন, বেশিরভাগই 50-60 জন ছাড়া বেশিরভাগই 5ই আগস্টের পরে পালিয়ে গেছেন বা তাদের হদিস নেই। তো ওই ধরনের মামলাগুলো প্রত্যাহার করার জন্য আপনার পাবলিক প্রসিকিউটর শুড বি ইন অফিস, তাদেরকে ওই অফিসে থাকতে হবে এবং সেখানে আবার নতুন নিয়োগ করা এবং নিয়োগ করে এগুলোকে প্রপারলি চিহ্নিত করা, এই ভেটিং করা না, ওই কারণে বিলম্বটা হয়েছে বলে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। এগুলোকে ভেটিং করে তারপরে আপনার এই মামলা প্রত্যাহারের প্রক্রিয়াতে যেতে হবে। তারা ইমিডিয়েট কিছু মামলা থেকে হচ্ছেন, তারা স্ট্রেট ওয়ে তারা এগুলোকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেগুলো আপনার কাছে থাকতে চাই, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলো এবং উচ্চ আদালতে বিচারক যেটি নিয়োগ দেওয়া হবে, আমাদের দেশে যেটি নিয়ে আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচনা হওয়া বিষয়গুলো একটা হচ্ছে আসলে বিচার প্রক্রিয়া বা বিচার পদ্ধতি, আইন। মানে এই কাউন্সিল গঠনের মধ্য দিয়ে কি আসলে বিচার প্রক্রিয়া আরো স্বচ্ছ, আরো জবাবদিহিমূলক করার দিকে আমরা এক ধাপ এগুলাম কিনা, বা এটা আসলে একটা বড় পদক্ষেপ কিনা? এটা তো ডেফিনেটলি একটা মানে কি বলবো যে সমাজে আমাদের যেখানে যে ক্ষেত্রগুলোতে আপনি বলেছেন সঠিকভাবে, যে ক্ষেত্রগুলোতে আমাদের হতাশা এবং আমাদের দুর্বলতা রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে এবং একটি রাষ্ট্র সঠিকভাবে উপযুক্তভাবে বিনির্মাণের পথে কিন্তু বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা প্রতিষ্ঠা করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে, কিন্তু তারপরেও বিচার বিভাগের উপরে এবং বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়ার উপরে বিচার বিভাগের কার্যক্রম নিয়ে এখনও মানুষের পরিপূর্ণ আস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে যে সাংবিধানিক পদক্ষেপের মাধ্যমে যেই আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলছেন, ডেফিনেটলি এটা স্বচ্ছতার ক্ষেত্রে একটা বড় ধরনের কিন্তু একটা কি বলবো যে পদক্ষেপ। এখন দেখতে হবে যে এটার কার্যক্রমগুলো প্রতিটা প্রতিষ্ঠানের আপনার নিয়ম আছে, আইন আছে, প্র্যাকটিসও, কিন্তু প্র্যাকটিসের মধ্যে যদি আপনার দুর্বলতা থাকে এবং সেগুলোর প্রতি যদি আপনার শ্রদ্ধার অভাব থাকে, তাহলে কিন্তু কোনো কি বলবো যে কিছু যদি আপনি অন্তর্গতভাবে স্বচ্ছ না হন, ধরেন যে কোনো ধরেন বিচার ব্যবস্থাতে একজন বিচারপতির কথাই যদি আপনি বলেন যে আপনাকে পরিপূর্ণ ম্যান্ডেট দেওয়া হয়েছে, বিচারিক প্রক্রিয়া আপনার কোনো ইন্টারফারেন্স নাই, কিন্তু আপনি একজন ব্যক্তি হিসাবে যদি একটু মানে ফ্রেকিং হন, ব্যক্তি হিসাবে যদি আপনি দুর্বল হন এবং আপনার যদি সেই ডিটারমিনেশন না থাকে, যে রিজলভ না থাকে, রেজলিউশন না থাকে, আপনার মধ্যে যদি ন্যায় বিচার ডেলিভার করার মতো যে শক্তি না থাকে অন্তর্গত, তাহলে আপনাকে অনেক ধরনের স্বাধীনতা দিয়েও কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং আমার মনে হয় যে এই প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ব্যক্তিত্ব গড়ে তোলার এবং প্রক্রিয়া প্রতিষ্ঠানকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র একটি সংগঠন তৈরি করে এবং সংগঠনে কিছু লোককে পদায়ন করে কিন্তু এনশিওর করা সম্ভব না। এটার জন্য কিন্তু যারা সাপোর্ট সিস্টেম আছে, জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে কিন্তু এক্সিকিউটিভ জড়িত আছে, জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে লেজিসলেটিভ জড়িত আছে, জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে মিডিয়া জড়িত আছে, সিভিল সোসাইটি জড়িত আছে। যদি আপনি একটা কালেকটিভ এক ধরনের কিন্তু ডিমান্ড এবং তাদেরকে যদি স্ট্রেংথেন এবং তাদেরকে যদি আপনি ডেলিভারি করার জন্য তাদেরকে এম্পাওয়ার না করেন, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যতই আপনি প্রতিষ্ঠান করেন, আমরা এখন প্রচুর সংস্কারের কথা ভাবছি, প্রচুর সংস্কারের কথা একসঙ্গে প্যাকেজ করে আমরা বলছি, কিন্তু সংস্কার তো কোনো বড়ি না।
যে আপনি অনেক সংস্কার নিয়ে আপনি গুলায় খাওয়াই দিবেন এবং তারপরে তারপরে দেখা কাজ যাবে শুরু হয়ে 6 মাস গেল। পরে সংস্কারের ফলে দেশে অতপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলাম। বিষয়টা কিন্তু এরকম নয়। দিস ইজ এ প্রসেস, লং টার্ম প্রসেস, মিড টার্ম প্রসেস, এগুলো আমাদেরকে এটা চলমান। short term, একটা চলমান প্রক্রিয়া। সুতরাং ওইখানে আমাদের দৃষ্টিভঙ্গিগত এবং কালেকটিভ এফোর্টটাকে কিন্তু স্ট্রেনথেন করতে হবে। আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে আমাদেরকে একটু প্র্যাগমেটিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, যে আমরা ইমিডিয়েট কোনো সুফলের জন্য আমাদের দীর্ঘমেয়াদী স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়। কারণ আমরা যে ক্ষত তৈরি হয়েছে সমাজে, যে ধরনের ব্যত্যয় এবং বিচ্যুতি তৈরি হয়েছে, যে ধরনের ভুল আমরা করেছি রাজনৈতিকভাবে, এবং আমাদের পূর্ববর্তী সরকার যে ধরনের বিভক্তিও তৈরি হয়েছে, বিভক্তি তৈরি হয়েছে, এবং সেটার একটাই স্বৈরশাসকের পতন ঘটেছে, এবং পতন ঘটার পরে কিন্তু এখন রাজনৈতিকভাবে একটা বিরাট এক ধরনের কিন্তু বিভক্ত চিন্তা আছে। সবাই কিন্তু এক সূত্রে গাঁথা না। সুতরাং এই তাদেরকে মালা গেঁথে, যেমন ঐক্যের কথা বারবার বলা হচ্ছে, ঐক্যটা তো এত সহজ নয়। এটাকে একটা কমন গোলসের ভিত্তিতে ঐক্যটা প্রতিষ্ঠা করতে হবে। এখন আমাদের প্রত্যেকেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেখানে মিনিমাম কিছু পারপাস, মিনিমাম কিছু গোলস নিয়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু আপনি দেখবেন যে সহজ হবে লক্ষ্য অর্জন করা। আপনি দেখেন যে কালকে, আমি একটু সময় নিচ্ছি, কালকে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ইনঅগারেশন, সেখানে কিন্তু তাদের একটা মেইন ফোকাস হচ্ছে কি, যে প্রতি 4 বছর পর পর পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। মানে তাদের মধ্যে অনেক ধরনের বিভক্তি আছে, তাদের মধ্যে ওখানে রিপাবলিকান ডেমোক্রেটের মধ্যে বিভক্তি আছে। আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও দেখবেন, কিন্তু প্রসেস কিন্তু তারা দেখেন ডান দিকে বাইডেন বসা, হ্যাঁ, ডান দিকে ট্রাম্প বসা, বাম দিকে জনাব বাইডেন বসা, এবং তারা কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে তাকে ওভেশন দিলেন। এবং এই ধরনের একটা চেষ্টা, এই ধরনের একটা প্রসেস তৈরি করা কিন্তু একটা লং টার্ম এক্সারসাইজ। আমার মনে হয় ওই জায়গাতে জার্নি শুরু করতে হবে। আমরা শুধু বিভক্তির কথা বললে আমার মনে হয় না যে আমরা শুধু সমাজেও নিশ্চয়ই এই ধরনের আসলে সহিষ্ণু পরিবেশটা তৈরি করা। গতকাল কিন্তু একটা জিনিস, এক সেকেন্ড সেটা হলো যে শুধু পাশে বসে থাকা না, তারা কিন্তু একই গাড়িতে করে, ট্রাম্প এবং বাইডেন একই গাড়িতে করেও কিন্তু গেছেন ডিনারে, এবং এই যেটাকে মার্চ যেটা হয় ওদের, সে মার্চে গেছে এক গাড়িতে। এটা চিন্তা করতে পারবেন আপনি, এখানে সিস্টেম তাদেরকে কম্পেল করে, রাজনৈতিক সংস্কৃতি আসলে একটি না সিস্টেম তাদের হয়তো দেখা গেল যে তাদের মধ্যে অত ইন্টিমেসি নাই, বন্ধুত্ব হয়তো অত প্রগাঢ় নয়, কিন্তু তারা সিস্টেমটাকে কম্পেল করছে যে না এটাই আমাদের মানে অনুশীলন, এটা আমাদের চর্চা। কাজী রওনক হোসেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের গঠনের সাথে কিছু যোগ করবেন কিনা? হ্যাঁ, আমি যেটুকু যোগ করতে চাই সেটা হলো কি, যে এটা আমি আমার ছোটবেলায় যেটা দেখেছি, এবং আপনারা জানবেন, যে হিসাবে জানবেন, আসলে আগে যারা বিচারপতি বা এর উপরে যারা যেতেন, ডিস্ট্রিক্ট জাজ বা এরা যেতেন, তাদেরকে কিন্তু আপনি কখনো পাবলিক প্লেসে পেতেন না। তারা কোনো বিয়েতেও যেত না, তারা বাজারেও যেত না। তার কারণটা হলো যে পাবলিকের সাথে মিশলে তাদের ওই যে এটা এখানে দুর্বল হবে, কারণ পরিচিত কেউ থাকলে পরে তখন তার এগেস্টে একটা কিছু নেওয়া সমস্যা, ফলে তারা একটু অ্যালুফ থাকতে হবে। এই অ্যালুফ থাকার জন্য সরকার থেকে কিন্তু তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা দিত। একজন ডিস্ট্রিক্ট জাজের যেই বাড়ি, যেই ব্যবস্থা, এগুলো বিশাল ছিল। এখন অবশ্য এগুলো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি ওনার সাথে একমত। এবং যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি সত্যিকার অর্থে করা হয়ে থাকে, মানে আমি এই জন্য বলছি যে আজকাল আমাদের কোনো কিছুতেই আমরা বিশ্বাস পুরোপুরি আনতে পারি না, না হওয়া পর্যন্ত যদি করতে পারে, সত্যিকার অর্থে যদি তারা এটা চেয়ে থাকে, তাহলে পরে কিন্তু এটা সত্যি আমাদের দেশের বিচারিক ব্যবস্থাকে একটা ভিন্ন মানে পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু অন্তত পর্যায়ে নিয়ে যাওয়ার মতো একটা প্রসেস তৈরি হবে, যাত্রা শুরু হবে। তবে একটু ইন্টারফেয়ার করি জাস্ট, হ্যাঁ না শিওর। আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো শুধু বিচারিক, মানে উচ্চ আদালতের বিচারক নিয়োগ বা এই বিষয়গুলো, কিন্তু যেটা সংবিধান সংস্কার কমিটি যেটা আপনার রেকমেন্ড করেছে, আপনি কি ওই প্রসঙ্গে আলাপ করছিলেন? না, ওই প্রসঙ্গটা ইঙ্গিত করছিলেন কি? আমরা আসলে সংবিধান সংস্কার কমিশনে কিন্তু একটা ধরনের জুডিশিয়াল সাংবিধানিক একটা প্রতিষ্ঠান করা, এটা ওই জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলেছে। জি, আমরা নিশ্চয়ই আরো নানা বিষয়ে আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন জহিরুল আলম এবং কাজী রওনক হোসেন।
জহিরুল আলম, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই যে অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, বিএনপি বলছে, বা এটি তারা মানে বেশ কিছুদিন ধরেই বলে আসছে। মানে আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, এটি কি আসলে মন্দের ভালো কিনা, মানে নির্বাচিত সরকার কি মন্দের ভালো হবে? কারণ আমরা এর আগেও দেখেছি যে রাজনৈতিক সরকারের কি করেছে তারা, রাজনৈতিক সরকারের যে ইতিহাস সেটি আমরা জানি। না, আপনার রাজনৈতিক সরকারের বিকল্প তো কিছু নয়, কারণ আমরা পুরো সমাজটাই কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী। সুতরাং রাজনীতি ছাড়া বা রাজনীতি বিবর্জিত কোনো রাষ্ট্র মানে কি বলে পরিচালন প্রক্রিয়া কিন্তু নাই, কোথাও নাই। এখন আমরা যেখানে পড়েছি, আমরা তো একটা গভীর খাদে পড়েছি এই কারণে যে স্বৈরশাসক দেশে এমন একটা ব্যবস্থা কায়েম করেছে যেখানে রাজনীতিকে সব কিছুই তারা করেছে শুধু রাজনীতিকে বিসর্জন দিয়ে। তারা মানে রাজনীতি শূন্যতা, গভীরভাবে রাজনীতি শূন্যতা তৈরি করেছে। তারা বিরোধী দলমতকে তারা দমন করেছে, তারা মানুষকে ভীতি সঞ্চার করেছে, তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, তারা ফেক নির্বাচন করেছে। মোট কথা হচ্ছে মানুষকে মানে ডিসএনফ্রাঞ্চাইজ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের নাগরিক অধিকার শূন্য করে দিয়েছে একটা। এটা কোনো ব্যবস্থা হতে পারে না। সুতরাং আপনি যদি বলেন যে সেই ব্যবস্থাকে আদর্শ একটা ব্যবস্থা কল্পনা করে রাজনৈতিক সরকার আবার বিভীষিকাময় হতে পারে, রাজনৈতিক সরকার আবার বিপদগ্রস্ত করতে পারে দেশকে, এটা কিন্তু এক ধরনের কিন্তু অমূলক একটা ভীতি। কারণ রাজনীতি শুড বি গাইডেড সার্টেন ভ্যালুজ এবং কনস্টিটিউশনাল নর্মস এবং পুরো সিস্টেম দ্বারা পরিচালিত। সুতরাং সেখানে তারা বিচ্যুত করেছে, তারা সেগুলোকে মানে নেয়, তারা নিজেদের মতো একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেছে। সেখান থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী একটা সময় প্রফেসর ইউনূসের নেতৃত্বে এখন কাজ করেছে। বাট দিস ইজ নট দ্য লাস্টিং সলিউশন, দিস ইজ নট দি ফাইনাল আনসার টু রিক্রিয়েট এ নিউ নেশন। নতুনভাবে আমরা যে বিনির্মাণ করব রাষ্ট্র, সেটার জন্য অবশ্যই একটি মানে জনগণের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারই কিন্তু এটার জন্য একমাত্র সলিউশন। সুতরাং এই ব্যাপারে কোনো অ্যাম্বিগিউটি, কোনো ধরনের সংশয় থাকা চলবে না। তবে প্রশ্ন হচ্ছে মানে কত দ্রুত সেটা আপনি চান। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেজর স্টেক হোল্ডার হিসেবে বিএনপি বলছে যে সংস্কারের যে বড় ধরনের তোড়জোড় তারা দেখছেন, তারা অ্যাপ্রিহেন্ড করেন যে এই সংস্কার তোড়জোড়ের মাধ্যমে এক ধরনের সময় ক্ষেপণ করা হতে পারে বা সময় ক্ষেপণ করার একটা শঙ্কা তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং তারা বলছে যে না, সে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটি করে রাজনৈতিক সরকারের কাছে দিয়ে দিলে, বিকজ সংস্কারটি হচ্ছে চলমান প্রক্রিয়া। কিন্তু অন্যদিকে অন্তর্বর্তী সরকার কিংবা যারা এই অভ্যুত্থানের একটা প্রধান শক্তি হিসেবে যারা ছিলেন, যে ছাত্র নেতৃত্ব, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তীতে যে জাতীয় নাগরিক কমিটি, এর আগে আমরা কিন্তু দেখেছি আপনার মানে একটু যদি থামিয়ে আপনার কথা সূত্র ধরে যদি বলতে চাই, এর আগে আমরা দেখেছি যে 90-এর দশকে 3 জোটের যে সুপারিশ ছিল, পরবর্তীতে কথা ছিল যে রাজনৈতিক সরকার সেগুলো বাস্তবায়ন করবে, সেই সব সংস্কার সুপারিশ আমরা কিন্তু দেখিনি সেগুলো। এইবারে এসে আসলে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সরকার এসে সেই সংস্কার ধরে রাখবে, সেই আস্থার জায়গাটা আসলে কিভাবে পেতে পারে? না, এগেইন আমি বলছি যে সেই আস্থার জায়গাটা নানাভাবে আমাদের মধ্যে এক ধরনের কিন্তু সংশয় তৈরি হয়েছে যে রাজনৈতিক সরকারগুলোর মধ্যে অনাস্থা, তাদের ইন্টেনশন নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। কিন্তু আমি তো দেখি না, বা আমার মনে হয় যে সারা পৃথিবীতে এমন কোনো নজির নেই যে এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা কেউ প্রেসক্রাইব করতে পারে, কেউ এটার কোনো বিকল্প ব্যবস্থা সুপারিশ করার মতো কোনো বাস্তবতা নেই। সুতরাং আগে যে ফেলিওরগুলো আছে, আগে যে কি বলবো যে আপনার অনিয়মগুলো হয়েছে, সেই অনিয়ম থেকে উত্তরণের কোনো উপায় নেই বা উত্তরণ হবে না, এইটা যদি ভেবে আপনি বসে থাকেন যে আমি আর পরবর্তী ধাপে যাব না, বা এটার জন্য টাইম ক্ষেপণ করা বা এটা নিয়ে চিন্তা করা, জনগণের কাছে আসলে জবাবদিহিতা নিশ্চিত করে, হ্যাঁ, সেটার জন্য ধরেন যে ছাত্ররা যে কথাগুলো বলছে, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের সঙ্গে বা তরুণ নেতৃত্বের সঙ্গে বিএনপির চিন্তাভাবনার মধ্যে কিছু পার্থক্য বা কিছু দূরত্ব তৈরি হচ্ছে অনেক বিষয়ে মধ্যে, কিন্তু তাদের মধ্যে যে এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। সেই প্রোক্লামেশন থেকে শুরু করে আমরা প্রেসিডেন্টের অপসারণ থেকে শুরু করে নানা ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয় থেকে শুরু করে কিন্তু বেশ কিছু বিষয়ে, মেজর সংস্কারের বিষয়ে কিন্তু কিছুটা মতবিরোধ কিন্তু তৈরি হচ্ছে। কারণ বিএনপি ভাবছে যে এই কাজগুলো রাজনৈতিক সরকারের কাজ, এগুলো জনপ্রতিনিধিদের কাজ, সেটা ঠিক আছে। কিন্তু একই সঙ্গে আপনার যে বিচার প্রক্রিয়া, একই সঙ্গে যে সংস্কার প্রক্রিয়া, ঐক্য গঠন করা এবং তারপরে নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার গঠনের যে সুযোগ তৈরি করা, সেটার ব্যাপারে আমি মনে করি যত বিতর্কে আপনি করেন না কেন, আলটিমেট ডিরেকশন, আলটিমেট ডেস্টিনেশন ইজ দ্যাট। সুতরাং সেখান থেকে কোনো ডিপার্চার করে যদি কোনো ধরনের কৌশল করে বা কোনো ধরনের চিন্তাভাবনা করে যদি সেটা করা হয়, তাহলে কি হবে? সেটা হবে যে মতের অমিল আরও বাড়বে,
ডিসকর্ড বাড়বে, কনফ্রন্টেশন বাড়বে, এবং এটার সুযোগটা হয়ে যাচ্ছে কি যখনই মানুষ বলছে তখন প্রিভিয়াস রেজিমের সঙ্গে, অটোক্রেটিক রেজিমের সঙ্গে তুলনা করছে যে আগে থেকে এখন কি হলো, ওই সুযোগটা কিন্তু যারা স্টেক হোল্ডার্স আছেন তারা যদি কোনোভাবে না কোনোভাবে তারা একটু ব্যর্থ হন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা আলটিমেটলি এটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত। এই বার্তায় আসলে একদম পরিষ্কার। কাজী রওনাক হোসেন, আস্থার জায়গাটা আসলে কিভাবে তৈরি করবে রাজনৈতিক দল? আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলতে চাই, সেটা হলো যেমন ধরেন যে আজকে বেক্সিমকোর প্রায় 40,000 থেকে 60,000 কর্মচারী এবং তাদের আশেপাশে যারা স্টেক হোল্ডার এরা সবাই মিলে সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে, কারণ তাদের সব বন্ধ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তাদের সবার চাকরিচ্যুত হয়ে যাচ্ছে। এখন 6 মাস হয়ে গেল, বেক্সিমকোর ব্যাপারে কিন্তু প্রপারলি কোনো ডিসিশন এই সরকার নিতে পারে নাই। কিন্তু আজকে যদি এখানে একটা নির্বাচিত সরকার থাকতো, গুড অর ব্যাড, তারা কিন্তু ডিসিশন নিয়ে নিত। তারা কিন্তু এই 40,000 লোকের সাথে বা 60,000 লোকের সাথে আরও 5 জন করে যদি ফ্যামিলি মেম্বার ধরি, 3 লাখ লোককে বেকার করে দেওয়া, মানে এই জিনিসটাতে তারা যেত না। তো ব্যাপারটা হচ্ছে যে কথাটা জহির সাহেব বললেন, এটা হচ্ছে মূল ব্যাপার। আপনি যত কিছু বলেন, যত প্ল্যান দেখান, যত সরকারের কথা বলেন না কেন, রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক সত্যিকার পথ যদি আমরা অনুসরণ না করি তাহলে কিছু হবে না। একদম সোজা হিসাব দিয়ে বলে দিলাম যে এখন এটা কারো হেডেক না, কিন্তু যদি রাজনৈতিক দল হতো তাহলে নিশ্চয়ই তাদের কোনো না কোনো গ্রুপ, তাদের কোনো না কোনো নেতা ওই এলাকায়, একই ঘটনা এখানে গাজীর যেটা টায়ার বা যেটা বলি যে রূপগঞ্জে যে বিশাল গাজী গ্রুপের যেই, ওখানে প্রায় 20-25 হাজার শ্রমিক কর্মচারী আছে। তো এই যে 6 মাস ধরে এটা হচ্ছে না, এদেরকে আবার, আমার কথা হলো যারা দোষ করেছে তাদের আপনি শাস্তি দেন, কিন্তু এই যে 3 লাখ লোক, এখানে ধরেন 1 লাখ লোক, এদেরকে আপনারা কেন এমন পথে ঠেলে দিচ্ছেন যেটা পরে আর সামলাতে পারবেন না? এটা সামলাতে পারতো যদি নির্বাচিত সরকার হতো, কারণ প্রত্যেকটা সরকারের নির্বাচিত আর কি রাজনৈতিক দলেরই এই জায়গায়, বিশেষ করে বড় যেই দু দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের কিন্তু প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা এলাকায় তাদের লোকজন আছে, তারা সেইভাবে এটাকে ম্যানেজ করতো। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এবং এখানে আমরা যেটা, মানে আমিও ওনার সাথে সম্পূর্ণ একমত যে উদ্দেশ্য তো খুব ভালো, কিন্তু আস্থা তো আমরা রাখতে পারছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে সংস্কারের কোনো শেষ নাই, যে আমরা 6 মাসের ভিতরে সংস্কার করলাম, এরপরে আর কোনো সংস্কার লাগবে না। যেমন সংবিধান কতবার চেঞ্জ হয়েছে, যে যার মতন করে কাটাছেঁড়া করেছে। তার মানে এটা কিন্তু একটা এন্ডলেস প্রসেস। তো এইখানে যদি আপনি সিরিয়াস হয়ে দেশের কল্যাণের চিন্তা করে যদি আপনি কাজ করেন তাহলে হবে একরকম, আর যখন আপনি নিজের দলের জন্যে অথবা নিজের জন্যে ব্যক্তি স্বার্থে এটাকে ব্যবহার করবেন তখন সেটা হবে আর এক রকম। আমরা চোখের সামনে দেখছি যে জিনিসগুলো, যে যত কালক্ষেপণ হচ্ছে তত কিন্তু অরাজকতা, নৈরাজ্য বেড়ে যাচ্ছে। যদিও সংস্কার বলে যেটা আমরা চিন্তা করছি, তার পাশে বিভক্তি বেড়ে যাচ্ছে অনেক বেশি। কীরকম দেখেন, একদল যদি ক্ষমতায় আসে তখন 15ই আগস্ট হয় শোক দিবস, আর এক দল আসলে হয় নাজাত দিবস। এই ধরনের বিভক্তি একটা দেশের জন্য চরম ক্ষতিকর, কখনই কাম্য না। হ্যাঁ, তাদেরকে অবশ্যই একটা পথে আসতে হবে, একটা জায়গায় এসে বিভক্তিটাতে কমিয়ে আনতে হবে এবং সহনীয় পর্যায়ে নিতে হবে। তা নাহলে তো ওই যেটা দেখেন যে আমাদের এখানে এক দল আসলে শোক দিবস, আর এক দল আসলে নাজাত দিবস। আর আপনি দেখেন তো কালকে ট্রাম্পের যে হ্যাঁ, সেখানে কি হলো, বাইডেন ট্রাম্পের পাশেই বসে আছে এবং বাইডেন এবং ট্রাম্প তারা কিন্তু একই গাড়িতে করে ডিনারেও গেল, মার্চেও গেল। জি জি জি, নিশ্চয়ই। মানে যে কোনো আসলে সমন্বয়টা বা বোঝাপড়াটা আসলে একটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, যেটি আমরা বারবারই বলছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গেই থাকুন।